নীল চিরকুট, লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। পর্ব সংখ্যা 65। নম্রতার বিয়ের সপ্তাহখানেক আগে মারাত্মক এক দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে উধাও হয়ে যায় নাদিম। ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়াতে নেই। ভার্সিটির হলে নির্দিষ্ট ঘরটাও বা ফাঁকা। অগোছালো জামা কাপড় পরে আছে বিছানা জুড়ে। নম্রতা যেন আকুল পাথর পড়ল। এই ব্যস্ত শহর থেকে হুট করে জলজান্ত মানুষ উধাও। কারো চোখে পড়ল না, কেউ খবর পর্যন্ত রাখলো না। আশ্চর্য! এমন ভয়াবহ দুশ্চিন্তার মাঝেও ফোন করলো নীরা। সকাল গড়িয়ে দুপুর নেমেছে। সারা শহর তখন ঠান্ডার মতো মিষ্টি রোদ ছোঁয়াচ্ছে। নম্রতা ফোন ধরে বলল, জলদি একটু মেডিকেলে আসতে পারবি প্লিজ? নম্রতার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতে এমন একটা আবদারে ভরকে গেল। ঘুম ঘুম কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কেন মেডিকেল কেন? কারো কিছু হয়েছে? এনি ব্যাড নিউজ? নীরা ক্লান্ত। তুই আয় বলছি, জলদি আয়, দেরি করিস না। নম্রতা ছিটকে উঠে বসলো। হাজারো ধরনের বাজে চিন্তা মাথায় এসে ঘনাঘটা করছে। নীরা মেডিকেল করিডোরে দাঁড়িয়ে, চোখ মুখ শুকনো, দৃষ্টি স্থির। নম্রতা এদিক ওদিক দেখে ব্যস্ত কণ্ঠে বলল, আবার কাউকে দেখছি না যে? নাদিমের খোঁজ পেলি? হঠাৎ হাসপাতালে আসলি কেন? নীরা তথস্থ চোখে। নম্রতা অবাক হয়ে খেয়াল করলো নীরা দরদর করে ঘামছে। এই শীতেও ঘামের তার অবস্থা নাজেহাল, কপাল জুড়ে ঘামের প্রলেপ। নীরা ডান হাতের পিঠটা দিয়ে মুখ এবং নাকটা আবার মুছে নিল। ফ্যালফ্যাল কণ্ঠে বলল, আমি অ্যাবর্শন করব নমু। কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না, তুই একটু হেল্প করবি? নম্রতা প্রথম তো ভয়ে কথাটা শুনে ঠিক একটা ধরতে পারলো না। নীরার দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে বোকা বোকা কণ্ঠে বলল, অ্যাবর্শন? কিসের অ্যাবর্শন? কার কথা বলছিস? নীরার কপালে ঘাম মুছে শুকিয়ে থাকা ঠোঁটটা জিভা দিয়ে ভিজিয়ে নেয়। আমি আমার কথা বলছি। নম্রতা ফ্যাল চেয়ে রইল। পর মুহূর্তে উচ্ছ্বাস নিয়ে বলল, অ্যাবর্শন? তার মানে বেবি? ও মাই গড, তুই প্রেগনেন্ট নিরু? আল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের মধ্যে একটা পুচকু আসবে। ও গড, আমার তো পার্টি করতে মন চাচ্ছে। পর মুহূর্তে উচ্ছ্বাসে ভাটা পড়ে নম্রতার। মাঝপথেই থেমে গেল কণ্ঠস্বর। চোখ ভরা ক্লান্ত বিস্ময় নিয়ে নীরার মুখে চেয়ে রইল। কণ্ঠ অবিশ্বাস নিয়ে বলল, অ্যাবর্শন? তুই এইমাত্র অ্যাবর্শনের কথা বললি না? তুই বাচ্চা মেরে ফেলতে চাইছিস নীরু? নীরা অসহায় চোখে তাকায়। নম্রতার হাতটা খপ করে ধরে ফেলল। এটা খুব প্রয়োজন নমু, খুব প্রয়োজন। তুই একটু হেল্প কর আমায়। আমার কাছে অত টাকা নেই। এ বিষয়ে কেউ কিছু জানেও না। আরফান ভাইকে একটু ম্যানেজ করে দিতে বল না নমু। নম্রতা কিছু বুঝে উঠতে পারল না। নীরার মতো বুঝদার মেয়ে এমন ফালতু সিদ্ধান্ত কেন নিবে? নম্রতা রাগ নিয়ে বলল, পাগল তুই? নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাইছিস? আমি কাউকে অন্যায় হত্যায় সাহায্য করতে পারি না নীরু। বোঝার চেষ্টা কর। ও তোর বাচ্চা, তোর নিচের বাচ্চা। এই মুহূর্তে বাসায় যাবি তুই? এসব কোনো ধরনের পাগলামি বল? অন্তু জানে এসব? নীরা অসহায় কণ্ঠে বিড়বিড় করলো। অন্তু বা ওর পরিবার কেউ বাচ্চাটাকে চায় না নমু। ওর আশা ঠিক হবে না। এমন একটা পরিস্থিতি ওর আসা উচিত নয়। নম্রতা অবাক হয়ে বলল, অন্তু বাচ্চা চাইছে না? ও এমনটা বলেছে তো কি? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। দাঁড়াই, ফাজিলের সাথে কথা বলছি। নম্রতা ঝামটা মেরে নীরা বলল, না খবরদার অন্তকে কিছু বলবি না। অন্তকে কিছু বলার প্রয়োজন নেই। তুই আমাকে হেল্প করতে পারবি কিনা তাই বল। হেল্প না করলে সরাসরি বলে দে। এসব নাটকের প্রয়োজন নেই, আমি নিজে ম্যানেজ করে নিব। নম্রতার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। নীরার শুকনো মুখটা ফেল করে চেয়ে রইল। নীরার মুখের দিকে চেয়ে থাকতে বুঝতে পারলো তার পরিস্থিতি অস্থির লাগছে, মাথা ঝিমোচ্ছে, স্পষ্ট কিছু চিন্তা করতে যাচ্ছে। কিন্তু সেই চিন্তার মুহূর্তে বন্ধুদের অভাবটা বোধহয় ক্ষীণ অভাব ফেলে বুকের ভেতরে। আজ নাদিম রঞ্জন থাকলে এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারতো না। নাদিমের মাথায় নিশ্চিত কোনো অসাধারণ সমাধান থাকতো। অথবা রঞ্জনের কথার ভাঁজে নম্রতা হতাশ দীর্ঘশ্বাস ফেলে। দূর করে ভেবেও কোনো সমাধান না পেয়ে দপ করে বসে পড়ল পাশের এক চেয়ারে। নম্রতা আকাশ পাতার ভাবনার মাঝে দৌড়ে গিয়ে 2 বার বমি করলো নীরা। 2 বার বমি করে ফ্যাকাশ হয়ে গেল মুখ। ঘেমে একাকার অবস্থা শরীরে। দেওয়াল ঠেসে বসে পড়লো ফ্লোরে। 2 হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলো, প্লিজ নমু, একটা হেল্প কর প্লিজ। নম্রতা কান্না পেয়ে যাচ্ছে। সে দ্রুত ভাবার চেষ্টা করলো, না, কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। নম্রতা উঠে দাঁড়ায়, নীরাকে তুলে চেয়ারে বসায়। চুপ করে রইল নীরাও।
এত এত দুশ্চিন্তা শরীরটা যেন ঠান্ডা হয়ে আসছে। নম্রতা জোরে জোরে শ্বাস নিল, এদিক ওদিক পায়চারি করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, সম্ভব কোনো সমাধান ভাবার চেষ্টা করলো। এই মুহূর্তে নাদিম রঞ্জনের সাহায্য পাওয়া সম্ভব নয়। সো অস্ট্রেলিয়ায় তার থেকে বড় সাহায্য আশা করা যায়ও না। নীরা শ্বশুর বাড়িতে কি চলছে তাও নম্রতা জানে না, অন্তর মনোভাবের ব্যাপারটাও স্পষ্ট ধারণা নেই। সুতরাং হুট করে অন্তকে ফোন করাও যাবে না। কোনো অপশন ওই সচল দেখে হতাশ দীর্ঘশ্বাস ফেলল নম্রতা। হঠাৎ আরফানের কথা মনে পড়তেই শেষ ভরসা হিসেবে আরফানকে ফোন লাগালো সে। আরফান ফুল তুলতে কিছুটা দূরে গিয়ে ফিসফিস করে বলল, আপনি কোথায়? কোথায় আবার? হসপিটালে আছি। নম্রতা অস্থির কণ্ঠে বলল, হসপিটালে? হ্যাঁ, আমি হসপিটালে আছি। আরফান অবাক হয়ে বলল, ভোর রাতে তো কথা হলো, হসপিটালে আসবেন বলেননি তো? তখন কি জানতাম যেমন বিপদে পড়বো? আরফান ব্যস্ত কণ্ঠে বলল, বিপদ মানে? কি হয়েছে? ঠিক আছেন আপনি? কোথায় আছেন? এখনই আমি আসছি। উফ ডাক্তার, আমার কিছু হয়নি, আমি ঠিকঠাক আছি। সমস্যা আসলে নীরাকে নিয়ে। খুব সমস্যা না, ভয়ানক সমস্যা। আরফান এবার শান্ত হলো, স্বভাবসুলভ গম্ভীর মুখে এসে বলল, ভয়ানক সমস্যাটা কি? নম্রতা প্রায় ফিসফিস করে বলল, নীরা প্রেগনেন্ট। আরফান বিরক্ত হয়ে বলল, এ কথাটা তো ফিসফিস করে বলার কি আছে? নীরা বিবাহিত, বিবাহিত মেয়েরা অন্তঃসত্ত্বা হতে পারে, এটা স্বাভাবিক। এতে ভয়ঙ্কর সমস্যার তো কিছু দেখছে না। নম্রতা অধৈর্য হয়ে গেল যেন এই মুহূর্তে। আমার কথাটা আগে শুনুন তো, তারপরে তো বুঝবেন সমস্যায় কিছু আছে কিনা। আপনি আবার আমার ভিজিট নিয়ে ফ্রড কাটছেন নম্রতা। নম্রতা কিছু বলতে গিয়েও যেন থেমে গেল। অতিরিক্ত দুশ্চিন্তায় কথাবার্তা সব গুলিয়ে যাচ্ছে। মেন পয়েন্টে কথা রাখা উচিত হচ্ছে না। নম্রতা সরাসরি প্রসঙ্গ টেনে নেয়, নীরা অ্যাবর্শন করতে চাইছে। ওর শরীরের অবস্থাও খুব একটা ভালো না। আমি কি করবো বুঝতে পারছি না ডক্টর। আরফান অবাক হয়ে বলল, এটা ওদের ফার্স্ট বেবি, ওদের তো খুব খুশি হওয়া উচিত, তা না হয়ে অ্যাবর্শন করবে কেন? ওর হাজবেন্ড মানে আপনার ফ্রেন্ড কোথায়? অন্তু যে কোথায় আমিও জানি না। সব গুলিয়ে যাচ্ছে আমার। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এত না প্রশ্ন করে দ্রুত একটা সমাধান দেন ডক্টর। আমার প্রচন্ড টেনশন হচ্ছে, প্রেশার ফল করছে, জ্বরও লাগছে। আরফান চেম্বারের মুখোমুখি চেয়ার টেনে বসে আছে নীরা, চোখ মুখ ফ্যাকাশে, দৃষ্টি অস্থির। আরফান পানের গ্লাসটা এগিয়ে দিল, নীরার মুখের দিকে চাইল। কোনো চোখে চেয়ে খেয়াল করলো মেয়েটার শরীর কাঁপছে, ভীষণ ভয়ে হাঁসফাঁস করছে। আরফান হালকা কেসে বলল, পানি খাবে? নীরা আরফানের দিকে তাকালো, কাপা হাতে গ্লাসটা নিয়ে চুপ করে বসে রইল, এক চুমুকও দিল না। কম্পনরত ঠোঁট জোড়া চেপে ধরে শূন্য দৃষ্টিতে চেয়ে রইতে কোলের ওপর রাখা নিস্তেজ হাত। নম্রতা অধৈর্য চোখে এবার আরফানের দিকে একবার নীরার দিকে তাকাচ্ছে। আরফান বেশ রয়েসই প্রশ্ন করলো, নম্রতা বলছিল তুমি অ্যাবর্শন করতে চাচ্ছ, সত্যি কি চাইছো? নীরা চোখ তুলে তাকালো, পর মুহূর্তে চোখ নামিয়ে নিয়ে মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ। কিন্তু কেন চাইছো? নীরা উত্তর দিল না। আরফান ছোট একটি নিঃশ্বাস ফেলে বলল, দেখো নীরা, তুমি যে কাজটা করতে চাইছো তা আইনগত অপরাধ। আমাদের দেশে বহু অপরাধ হচ্ছে। তুমি আরেকটি অপরাধ করলে দেশের উন্নতি আহামরি সমস্যা হবে না, যা সমস্যা হওয়ার তোমারই হবে। অনেক সময় আছে দেখা যায় অবসানের পর অনেক মায়েরই মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। সেকেন্ড টাইম প্রেগনেন্সিতে কমপ্লিকেশন দেখা যায়, অনেক অতিরিক্ত রক্তক্ষরণের জন্য অনেকে মারাও যায়। সবার ক্ষেত্রে এমন হয় আমি তা বলছি না, কিন্তু বিষয়টা অনেক রিস্কি। নীরা দ্বিধাদ্বন্দ্বে চেয়ে রইল। আরফান একটু থেমে বলল, ডাক্তারি কথা পাশে রেখে শুভাকাঙ্ক্ষী বা বড় ভাইয়ের মতো করে যদি কিছু বলি, নীরা তুমি কি শুনবে? আমি জানি না তুমি কেন এমন একটা সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু এই সিদ্ধান্তের জন্য তোমাকে আফসোস করতে হতে পারে। এটা তোমার প্রথম প্রেগনেন্সি। মাতৃগর্ভে নিশ্চিত থাকা প্রাণটি পৃথিবীতে আসার পূর্ণ অধিকার আছে। অনাগত সন্তানকে পৃথিবী আসার সুযোগ না দিলে বাড়ি ফিরে শান্তি পাবে না নীরা। আমি নিশ্চিত তুমি পাবে। আমি নিশ্চয়তা দিতে পারি, আজকের এই ঘটনা ঘটে গেলে জীবনের বাকি রাতগুলো তুমি ঘুমাতে পারবে না। আফসোস আর তীব্র অপরাধবোধ জীবনের কোন পর্যায়ে শান্তি দিবে না তোমাকে। পার্সোনালি অ্যাবর্শনের বিষয়টা পছন্দ নয় আমারও, তবে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে তোমাকে ভাবতে বলবো। তুমি একটু সময় নিয়ে ভাবো নীরা, তোমার হাজবেন্ডের সাথে আলোচনা করো। তাছাড়াও কারো শরীরের কন্ডিশনও সন্তোষজনক মনে হচ্ছে না তোমার। এই অবস্থায় অবসান করা সম্ভব নয়। এটুকু বলে থামলো আরফান। নম্রতাকে একবার দেখে নিয়ে খুব
সাবধানে জিজ্ঞেস করলো, এনিওয়ে তোমার হাজবেন্ড কি পুরো ব্যাপারটা জানে নীরা? তাকে বলেছ? নীরা অসহায় চোখে তাকালো। আরফান নরম কণ্ঠে বলে, তোমায় দেখে মনে হচ্ছে তুমি ব্যাপারটি তাকে জানাওনি, কিন্তু জানানো উচিত ছিল। বাচ্চা তোমার একা না, বাচ্চার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাবা মা দুজনের সমান। তুমি কি কোনো সমস্যায় পড়েছো নীরা? সমস্যা খুলে বলো, আমাকে বলতে পারো, আমি অ্যাটলিস্ট সাহায্য করতে পারি তোমাকে। নীরা ভয়ের তো চোখে তাকালো। আমাকে না পারলে তুমি নম্রতাকে বলতে পারো। ক্ষণিকের মধ্যে টলমল হয়ে উঠলো তার চোখ, পাতলা চোখ দুটো যেন ভেঙে এলো কান্নায়। হঠাৎ করে হাতে মুখ ঢেকে ডুকরে কান্না করে উঠলো সে। অস্পষ্ট কণ্ঠে আওড়ালো, আমি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাই না ভাইয়া, চাই না। আমি চাইও বেঁচে থাকুক, অনেক বছর বাঁচুক। নম্রতা উঠে গিয়ে ধোয়াতে আঁকলে ধরে নিল তাকে, মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত করার চেষ্টা করলো। আরফান তাকে সামলে নেওয়ার সুযোগ দিয়ে চুপচাপ বসে রইল। নীরা হাত মুখ ক্রমশ কাঁপছে। তাহলে অবসানের কথা কেন ভাবলে? নীরা উদ্গটের মতো বলল রূঢ় কণ্ঠে, আমরা সবকিছু এলোমেলো লাগছে ভাইয়া। রোজ রোজ অন্তুর মুখে বাচ্চা নিয়ে অসন্তোষ, সংসারে টানাপড়েন, দুশ্চিন্তা, শাশুড়ি মায়ের বিতৃষ্ণা, এসব দেখে মনে হচ্ছে অবসান ছাড়া উপায় নেই। আমার মাথা কাজ করছিল না, আমি স্পষ্ট কিছু ভাবতে পারছিলাম না। এমন একটা পরিস্থিতিতে কনসিভ করেছি শুনলে কেউ খুশি হবে না ভাইয়া। অন্তু হয়তো রাগারাগি করবে, বড় ধরনের ঝামেলা হবে। হঠাৎ মনে হলো বাচ্চাটাকে ঝামেলার সংসারে না আনাই উচিত হবে। আরফান শান্ত চোখে চেয়ে রইল। নীরার এলোমেলো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে দীর্ঘশ্বাস ফেললো সে। সবকিছু এত নেগেটিভলি কেন ভাবছো নীরা? এত প্রেশার কেন নিচ্ছ? প্রেশার নেওয়ার জন্য অন্তু আছে, ট্রাস্ট মি। এই অসাধারণ খবরটা শুনলে বিন্দুমাত্র রাগ করবে না অন্তু। আমি নিজে একজন পুরুষ মানুষের দৃষ্টিকোণ থেকে বলছি, বাবার মতো আনন্দ একটি পুরুষের জন্য আর কিছু হতে পারে না। অন্তু অনেক খুশি হবে। নীরা আচ্ছনে কাঁদতেই লাগলো। দুশ্চিন্তার ঘোর যেন বিশ্রীভাবে আটকে ধরেছে তাকে। সে যেন এটার বিপরীতে ভালো কিছু ভাবতে পারছে না। সে কি করবে? বারবার মুড সুইং হচ্ছিল। শরীরের দুর্বলতা তাকে এতভাবে দুশ্চিন্তে স্পষ্ট ভাবনাটি আসছিল না। সরি বাবু, মা সরি। হঠাৎ করে অন্তুর ব্যাপারটা মাথায় এলো নীরায়। আরফানের কথাটি সত্যি, তবে নিশ্চিত অ্যাবর্শনের কথাটা শুনলে ভয়ানক রেগে যাবে অন্তু। নীরাকে একদম খুন করে ফেলবে সে। নীরার আবারও কান্না পেয়ে যাচ্ছে। প্রচণ্ড অপরাধ বোধ আর ভয়ে চারপাশটা কেমন যেন তার কাছে অসহায় মনে হচ্ছিল। তখন দুপুর, আকাশ ভর্তি ঝলমলে করছে রোদ। কিছুক্ষণের রোদ থাকায় তলিয়ে গেছে পিঠ। অন্তু যখন বাইক নিয়ে বাড়ির পাশে রাস্তায় ধরলো, ঠিক তখনই পেছন থেকে রিক্সা থেকে ডেকে উঠল কেউ, মহিলা গোছানো মানুষ। অন্তু প্রথমে খেয়াল না করলেও লুকিং গ্লাস দেখে থমকে দাঁড়ালো। বাইক থামিয়ে ঘাড় ফিরিয়ে তাকাতে রিক্সার পাশে অন্তু অবাক হয়ে গেল। আমাকে ডাকছিলেন? ভদ্রমহিলা ঠোঁট ভরাট হাসি নিয়ে বলল, হ্যাঁ তুমি নয় তো আর কে? অন্তু কপাল কুঁচকে বলে, জি বলুন। ভদ্রমহিলা এক আকাশ বিষময় নিয়ে বলল, বলুন মানে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সামনের বাসাতেই থাকি, তোমার সাবিনা আন্টি। তোমাদের বাসায় প্রায় যাই, দেখি। অন্তু ঠোঁট টেনে ভদ্রতার হাসি দিয়ে ভদ্রমহিলা রিক্সা থেকে নেমে বের হয়ে ফিসফিস করে বলল, তোমার বউ যে কনসিভ করেছে আগে বলনি তো? তোমার মাকেও সেদিন জিজ্ঞেস করলাম, সব পানা করে দিল। বুঝলাম অ্যাবর্শন করাবে, তাই বলা যাবে না কি? আমি কি পর? মেডিকেলের পরিচিত ডাক্তার আছে আমার, আমাকে বলে হাফ খরচে হয়ে যাবে। ভদ্রমহিলার বাঁধনার নির্লজ্জ আলাপে স্তব্ধ হয়ে গেল অন্তু। তার থেকে স্তব্ধ হলো আলোচনার বিষয়বস্তু জেনে। কিছু পলক হতবিম্ব চোখে চেয়ে রইল। আপনার কথা ভুল হচ্ছে আন্টি, এমন কোনো ব্যাপার না। ভদ্রমহিলা দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে বলল, ও মা, আমাকে থেকে লুকাচ্ছ কেন বাবা? আমি কি তোমার ক্ষতি চাই নাকি? কেউ বলতে পারবে না কখনো কারো ক্ষতি টতি করেছি। নিহাত তোমার বউ, মেডিকেলে দেখলাম তাই তো বললাম। কোনো দরকার পড়লে বলতে পারো, তাই নিজ থেকে জিজ্ঞেস করলাম। তোমাদের আপন ভাবে বলে জিজ্ঞেস করেছি, তাই নাকি? কিন্তু কপাল কুঁচকে এলো। ব্যাপারটা সে বুঝতে না পেরে বলল, আপনি নীরার কথা বলছেন? ভদ্রমহিলা মাত্রাতিরিক্ত বিরক্তি নিয়ে বলল, তা নয় তো কে? আমার ননদের মেয়ে সিজার হলো আজ, আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা হয়েছে। ওইখানেই সি সেকশনে তোমার বউকে দেখলাম, এক নার্সের সঙ্গে কথা টথা বলছিল। আমি ভাবলাম রুগী টুগি দেখাতে এসেছে বোধহয়। পরে নার্সকে জিজ্ঞাসা করলাম, নীরা অ্যাবর্শনের কথা জিজ্ঞেস করেছে তাকে। অন্তু ভদ্রমহিলার মুখের দিকে ফেল করে চেয়ে রইল, কথা খুঁজে পেল না। ভদ্রমহিলার গলার স্বর আরও একটু নেমে এলো।
কোনো সমস্যা হয়েছে নাকি বাবা? আজকাল বউকে একটু উস্কুস স্বভাবে থাকতে দেখি। শুনেছিলাম তোমার বউয়ের নাকি অন্য এক জায়গায় বিয়ে ভেঙেছিল। অন্য? বাকি কথাগুলো কান পর্যন্ত পৌঁছালো না তার। অবাক চোখে ভদ্রমহিলা থলমলে মুখের দিকে চেয়ে রইল অন্তু। একটা মানুষের মুখের ওপর এত নির্লজ্জ কথাবার্তা কিভাবে বলে বুঝতে পারল না সে। মাথাটা ধক করে উঠল। মনে জাগলো একটি প্রশ্ন, নীরা প্রেগনেন্ট? নীরা অবসান করাতে চায়? এত কিছু হয়েও গেছে অথচ একটিবারও বলার প্রয়োজন বোধ করলো না সে। আশ্চর্য। শীতের দুপুরের মধ্যে যেন ধীরে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হতে লাগলো অন্তুর রাগ জেদ। মাথা ভর্তি দুর্মনীয় রাগ উঠে বাড়ি ফিরল অন্তু। জাহানারা বেগম দরজা খুলতে ব্যস্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আমার নীরা কই? জাহানারা বিরক্তি চোখে তাকালেন, জবাব দিলেন না। অন্তু ভেতরে ঢুকতে ঢুকতে মনে প্রাণে চাইতে লাগলো নীরা যেন বাসাতেই থাকে। সে মহিলার সকল কথা যেন মিথ্যা হয়, অকট্ট মিথ্যা। বসার ঘরে নীরাকে না দেখে নিচের ঘরে গেল অন্তু। ঘরে না পেয়ে রান্নাঘরে এসে দাঁড়ালো, আমার নীরা কই? জানার এবার উত্তর না দিয়ে রাগ আরও এক ধরনের ধরে রাখতে পারলো না অন্তু। ক্যাবিনেটের ওপর থাকা তরকারির বাটি থালা সহ ফেলে দিল মেঝেতে। প্রচণ্ড ঝনঝন শব্দ করে উল্টে পড়লো তা। হলুদের গুঁড়োর কৌটো হাতে পেতেই ছুঁড়ে মারল অন্তু। ক্ষীণ শব্দে ঝনমন করে ভেঙে গেল কাচের বয়াম। রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়লো হলুদের গুঁড়া। অন্তু উঁচু কণ্ঠে বলল, কখন থেকে একটা কথা জিজ্ঞেস করছি, ঠিকঠাক জবাব দিতে পারো না? নীরা কই? বাসায় নাই কেন? জাহানারা ছেলেকে শান্ত চোখে চেয়ে ক্ষীণ কণ্ঠে বলল, তোর বউ কই গেছে ওইটা আমার কেন জিজ্ঞেস করিস? তোর বউয়ের কামলা খাটি নাকি আমি যে তোর বউয়ের খোঁজ আমি রাখতে যাবো? সেই সকালবেলা 1 ঘন্টার কথা বলে বের হয়েছে, এখনো ফেরার নাম গন্ধ নাই। 2 দিন ধরে শরীর নাকি খারাপ লাগে, এটা খায় না ওইটা খায় না, ভাত খাইতে মন চায় না, কাজ করতে মন চায় না, এখন বাইরে টিং করে ঘুরতে কেমন মন চাইতেছে। এটা তার শরীরের খারাপের নমুনা? তোর বইয়ের রং-ঢংয়ের অভাব নাই, ঢং করতে গেছে। অন্তু অপ্রস্তুত করলো। ঘরে ফিরে যাওয়ার সময় লাথি দিয়ে চেয়ার উল্টে ফেলে দিল। জাহানারা শান্ত চোখে ছেলের কর্মকাণ্ড দেখছিল। নীরা যখন বাড়ি ফিরল তখন সব শান্ত। বাড়িতে কোনো হইচই নেই, কোনো উৎসব বাক্য নেই। নিঝুম দুপুরপুরীর মতোই নিস্তব্ধ সব। আয়ন দরজা খুলে দিতে ঘরে দৌড় দিল। বসার ঘর ফাঁকা। জাহানারা সাড়া পাওয়া গেল না। এই অদ্ভুত নিস্তব্ধতা বুকটা ধুপ করে উঠল নীরার। কোথায়? নীরাকে দেখতে পেয়েই চোখ মুখ থমকে অন্তু বলল, কোথায় গিয়েছিলি? নীরা থমথম খেলো, ঘামতে লাগলো কপাল, আমতা করলো। নমুর বাসায় গিয়েছিলাম। আন্টি না খেয়ে আসতে দিল না। অন্তু হেসে বলল, আচ্ছা। এরা ঢোক গেল, ঠোঁটে হাসি টানার চেষ্টা করে মাথা নাড়লো। অন্তু হঠাৎ উঠে দাঁড়ালো। হাতে এগুলো কি? নমর বাসা থেকে আনলি বুঝি? দেখি। নীরা চমকে হাতের দিকে তাকালো। বাম হাতে পিঠ দিয়ে ঠোঁটের ওপরে ঘাম মুছে অসহায় চোখে তাকালো। জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ভাবার চেষ্টা করলো। তার আগেই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট ছিনিয়ে নিল অন্তু। নীরা কপালের ঘাম মুছে ভয়ে ভয়ে তাকালো। অন্তু গোটা রিপোর্ট মন দিয়ে পড়লো, ভুরু কুঁচকে নিল। প্রেগন্যান্সি পজিটিভ। কথাটা নিজস্ব ভঙ্গিতেই ঠোঁট উল্টালো অন্তু। রিপোর্টটা উল্টে দেখতে দেখতে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, তো অবশ্যই কমপ্লিট ম্যাম। নীরা চমকে উঠে বলল, মানে? অন্তু এবার চোখ তুলে তাকায়। অন্তুর রক্তলাল চাহনি দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে নীরার। অন্তু রিপোর্টটা ছুঁড়ে ফেলে দিয়ে নীরার কাছে দাঁড়ায়। শীতল কণ্ঠে বলে, বাচ্চা কার? আমার না। নীরা হতভম্ব কণ্ঠে বলে, এটা কোন ধরনের প্রশ্ন? বাচ্চা যেহেতু আমার, সেহেতু তার সম্পর্কে জানার অধিকার সর্বপক্ষ আমার, তাই না? নীরা উত্তর দিল না। অন্তু ডান হাতের বাহু খামচে ধরে বলল, তো সাহস কিভাবে হলো আমাকে না জানি আমার বাচ্চা মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়ার? সমস্যা কি তোর? ওকে মারতে চাস কেন? ও, বদলা নিচ্ছিস? তোকে জোর করে বিয়ে করেছি বলে বদলা? নীরার চোখ টলমল করে উঠল। অন্তুর দিকে একদৃষ্টে চেয়ে থেকে বলল, ও আমারও বাচ্চা। অন্তু দাঁতে দাঁত চেপে বলল, তোর বাচ্চা? অসম্ভব। তোর বাচ্চা হয় কি করে? তোর বাচ্চা হলে তো অবসনের কথা তুই মাথায় আনতে পারতি না। আসলে তোর সমস্যা কোথায়? আমার বাচ্চা জন্ম দিতে সমস্যা? এত যদি সমস্যা তাহলে বিয়ে করেছিস কেন আমাকে? আমার কাছে আসার যে তো তোরই বেশি ছিল। তখন মনে হয়নি এসব? নীরার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। অন্তুকে প্রচণ্ড ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই পা গিয়ে লাগলো ড্রেসিং টেবিলের সাথে। অন্তর রাগ বেড়ে গেল। নীরার ডান হাতটা মুচড়ে ধরলো। কথায় কথায় হাত চলে গেল কেন এত? হাত চলে কেন এত? মানা করছি না? নীরা ব্যথায় কোকে ওঠে, ডুকরে কেঁদে উঠে বলল, ব্যথা পাচ্ছি। অন্ত তৎক্ষণাৎ হাত ছেড়ে দূরে সরে দাঁড়ায়। নীরার কান্না দেখে রাগ যেন বেড়ে যায় আকাশ পর্যন্ত। প্রচণ্ড রাগে লাথি দিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে। ড্রেসিং টেবিলটা থরথর করে কেঁপে ওঠে।
টেবিলের ওপর থাকা ফুলদানি ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠল, খবরদার কাঁদবি না, চুপ, একদম চুপ। নীরা 2 হাতে মুখ চেপে ধরে ফুপিয়ে ওঠে। রেগে গেলে অন্তুর মাথা ঠিক থাকে না। এই মুহূর্তে নীরার কোনো কথা সে বুঝবে না। অ্যাবর্শনের জন্য কোন ওষুধ খাইছিস? কেন স্টেপ নিয়েছিস? ও আছে নাকি মরে গেছে নীরু? অন্তু শেষ কথায় খুব অসহায়ের মতোই শোনালো এবার। নীরা কাপা কণ্ঠে বলল, আছে, ও ঠিক আছে, কিছু করিনি আমি। অন্তু স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, সত্যি? নীরা মাথা নাড়ল। অন্তু পর মুহূর্তে হুঙ্কার দিয়ে বলল, কিছু করিস নি? যদি কিছু করে ফেলতি তখন কি হতো? কথাটা বলতেই খুব শক্ত করে বাহু চেপে ধরল অন্তু। নীরা অসহায় চোখে তাকাতেই গাল চেপে ধরে ভীষণ ক্রোধ নিয়ে বলল, আর যদি কোনো অঘটন ঘটে যেত, আমি তোকে খুন করে ফেলতাম নীরু, বাচ্চা আমার, অথচ তুই বাচ্চার জীবনের মরণ নিয়ে আলোচনা করিস লোকের সাথে। বুক কাঁপে না? এই তোর বুক কাঁপে না? ছেলের ঘরে অত্যাধিক চেঁচামেচি। দরজায় এসে কান পাতলেন জাহানারা। তার পেছনে এসে দাঁড়িয়েছে ভয়ে জড়সড় আয়ন। ছেলেকে এই অবস্থায় দেখে কয়েক সেকেন্ডে বিস্ময় নিয়ে চেয়ে রইলেন জাহানারা। পর মুহূর্তে দুঘা বসিয়ে দিলেন পিঠে। রাগে কাঁপতে কাঁপতে বলল, এই আরামের বাচ্চা, বইয়ের গায়ে হাত তুলিস? এত সাহস? বাপের থেকে শিখেছিস এগুলো? হ্যাঁ, বাপের থেকে শিখেছিস? বের হ, আর বাড়ি থেকে বের হ। অন্ত নীরাকে ছেড়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল, যাদের কাছে গিয়েছিলি তাদের কাছে যা, আমার সাথে থাকার দরকার নেই। মেন পয়েন্ট হলো আমাকেই তো দরকার নেই। জাহানারা বেগম চেঁচিয়ে উঠলেন, এই হারামির বাচ্চা, তুই বের হবি? আর বাড়ি থেকে বের হ। এনে দাঁড়ায় আছিস কেন? কুলাঙ্গার, বের হ তুই। এত চেঁচামেচি, মাথা ফ্লোরে চেপে পড়ল নীরা। অন্ত রাগ করে বাসা থেকে বেরিয়ে যেতে হাউমাউ করে কেঁদে উঠল নীরা। পৃথিবীর দুঃখ যেন ভেসে উঠল তার আত্মচিৎকারে। জাহানারা বেগম প্রথমবারের মতো নীরার মাথায় হাত রেখে পরম স্নেহ। হঠাৎই পাশের মানুষটিকে নিজের মায়ের মতোই অনুভব করলো নীরা। নীরার কান্না যেন বেড়ে গেল। ঘেমে আচ্ছন্ন হয়ে কাঁদতে লাগলো সে। অন্তু নম্রতার প্রতি জন্মালো রাজ্যের ক্ষোভ। কেন এত রাগ অন্তর? কেন এত জেদ? এতটুকু বোঝার চেষ্টা কেন করে না সে? নম্রতা নিশ্চিত বলেছে সব, আর তো কেউ জানতো না। এর আগেও ভালোবাসার কথাটিও জানিয়েছিল নম্রতা, এবারও জানালো। না জানালে কি চলতো না? ও কি জানে না অন্তু কতটা ডিসঅ্যাপয়ার? সেদিন রাতে আর বাড়ি ফিরল না অন্তু। সবটা শোনার পর জাহানারা বেগমও হ্যাঁ না কিছু বলল না। তার চেহারার উচ্ছ্বাস তেমন দেখা গেল না বিশ্বজ্ঞতাও। নিজের মতো রান্নাবান্না সারছে, ঘরের কাজ গোছাচ্ছে। কিন্তু পরের দিন সকালে নীরাকে অবাক করে দিয়ে নীরাকে বগল দফা করে পৌঁছে গেল হাসপাতালে বাচ্চা ঠিক আছে কিনা চেক আপ করতে। নীরা বিষময় নিয়ে চেয়ে রইল নিজের শাশুড়ির পানে। জীবনে কখন রূপকথার মতো সুন্দর, আবার কখনো স্বপ্নের মতো বিষাদময়। অভিমান বাড়ে, মান অভিমানের পাল্লা হারিয়ে সম্পর্কের সুতা। হাসপাতালের সামনে এমনই এক সময় এসে দাঁড়ালো দুই বন্ধু। নীরব অভিমানে নামক ধারালো ছুরিতে আঘাত হেনে গেল সুতোয়। ছেঁড়া সুতোর কোণে একজন হতবিভয় কান্নায় যেন ভাটা পড়ল। তো কেউ অভিমানের পাল্লা নিয়ে রিকশায় হুট তুলল। কমলা রঙের দুপুরটা দাঁড়িয়ে নইল নির্বিকার। দুপুরের চোখে জল নেই, সে বুঝতে জানে না এইসব। নম্রতা ভীষণ ক্ষোভ নিয়ে রৌদ্রোজ্জ্বল দুপুরটাকে দেখল। ঝুড়ি ভর্তি অভিমান নিয়ে নীরব মাথায় রাখলো আরফানের বুকে। নম্রতার বিয়ে তখন ঠিক 3 দিন বাকি। হাসপাতালের ফটকের কাছে আরফানের জন্য অপেক্ষা করছিল। বিয়ের আগে উদ্যম ঘুরে বেড়ানোর আজকেরই শেষ সুযোগ। নম্রতা জেদের কাছে কার্য সময়ে সাময়িক ব্যাঘাত ঘটেছিল, আরফানেও রাজি হলো অবশেষে। চোখ মুখে উচ্ছ্বাস নিয়ে বলল, আজ একটু ঘুরতে যাব। হঠাৎই ফটকে নীরাকে দেখতে পেল। ছুটতে গেল নম্রতা, বলল, নীরু, এখানে তুই চেক আপ করতে এসেছিলি? নীরা অসন্তোষ চোখে তাকালো। নম্রতার হাতটা ছাড়িয়ে দিয়ে জোরপূর্বক বলল, নীরার বিরক্তি কথায় খুব একটা পাত্তা দিল না নম্রতা। চিরপরিচিত চঞ্চলা নিয়ে মুখ ফুলালো। রাগ নিয়ে বলল, কাল থেকে ফোন দিতে দিতে অস্থির হয়ে গেলাম, তবু তুই খোঁজ কেন নিলি না? ফোন কই রাখিস তুই? পরমুহূর্তে গলা স্বর নিচু করে বলল, আচ্ছা অন্তু, তোকে কাল অবসর নিয়ে কিছু বকাঝকা করেছে নাকি রে নীরু? জানাসনি তো আমাকে? নম্রতার কথায় মাঝপথে আয়ন হাত চেপে ধরে রিকশা ডাকলো।
নীরা। রিকশায় ওঠার প্রস্তুতি নিতেই খপ করে হাত চেপে ধরল নম্রতা। খানিকটা অবাক হয়ে বলল, আরে কথার মাঝে কোথায় চললি? নীরা বিরক্তি নিয়ে বলল, আমার কথা বলার সময় নেই, সামনে এক ফার্মেসিতে শাশুড়ি আম্মা অপেক্ষা করছে, যেতে হবে। নম্রতার জেদ ধরা কণ্ঠে বলল, এখন কোথাও যাওয়া হবে না, কত কথা জমে আছে জানিস? আন্টিকে পাঠিয়ে দে। আমি আন্টিকে ফোন দিয়ে অনুমতি নিচ্ছি, খালামণি হতে যাচ্ছি, এই খুশিতে কিছু উপহার তো তাকে দেওয়া চাই, তাই না? বাসায় গিয়ে ঢাক ঢোল পিটিয়ে জানিয়েছি সবাইকে, আম্মু কত খুশি হয়েছে জানিস। আজ তোর প্রিয় খাবারগুলো হেলদি উপায়ে রান্না চলবে বাসায়। প্লিজ বাসায় চল, প্লিজ প্লিজ। নীরাকে ঝটকা মেরে ছাড়িয়ে দিল হাত। তোর এসব ঢং আরফান ভাইয়ের সাথে করগানমো, আমার সামনে না। উনার তোকে বাচ্চাদের মতো ডেসপায়ার দেওয়ার ধৈর্য আছে, আমার নেই। সবাই তোর মতো আর আরফান ভাইয়ের মতো নয় যে তোর খুশি মতো যা চাইবি তাই হবে। নম্রতা অবাক হয়ে বলল, আমাদের কথার মাঝে নিষ্প্রভকে কেন টানছিস নীরা? কেন টানবো না? সোনাই সোহাগা ভালোবাসার মানুষ পেয়েছিস, তাকে পেয়ে তো চারপাশের মানুষের সুখ শান্তির সুযোগ হচ্ছে না। পা দুটো আকাশে নিয়ে ঘুরছিস, উনি জীবন অগোছালো করার জন্য অবসর নিয়েছিস। উনি নিশ্চিত বাহবা দিয়েছে, দেওয়ারই কথা। উনি তো আবার তুই বলতে অন্ধ। নম্রতা ফ্যাল চোখে চেয়ে রইল। প্রচণ্ড বিষময় নিয়ে বলল, পাগল হয়ে গিয়েছিস তুই? কিসব বলছিস? কিছু বলার হলে আমাকে বল, বারবার ওকে কেন টানছিস? নীরা প্রচণ্ড বিরক্ত নিয়ে বলল, তোর ওকে টানার ইচ্ছা আমার বিন্দুমাত্র নেই, শুধু বলবো আমার থেকে দূরে থাক, আমার সামনে সব নাটক ফাটক করবি না। বিয়ের আগে গোপন কথাগুলো বলে ঝামেলা পাকিয়েছিস, বিয়ের পরে বাচ্চার কথা আমাকে নিয়ে এত ভাবতে কেন বলেছে তোকে? কেন বলতে গেলি আবুসনের কথা ওকে? আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবি না। তোর জন্য তো বাসা থেকে চলে গেছে, আমার সাথে যোগাযোগ বন্ধ করেছে। খবরদার ওর সাথে কোনো প্রকার যোগাযোগ করবি না তুইও। সবার ওই সহ্যের সীমা আছে নমু। তোরা সবাই মিলে জীবনটা নরক করে তুলেছিস আমার। তোর মতো পেট পাতলা বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না, বিশ্বাসঘাতক। নম্রতা হতবিহ্বল চোখে চেয়ে রইল। নীরব কঠিন কথা মস্তিষ্ক ধপ হয়ে উঠল, তার মাথা ঝিমঝিম করছে। নীরা তাকে এভাবে বলতে পারলো এত নিষ্ঠুর? নম্রতাকে ধাতস্থ করে নীরাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তখনই হাসপাতালের গেট কাছে আরফানকে পেল নীরা। আরফান নীরাকে দেখে মৃদু হাসলো। নীরার চোখে মুখে রাজ্যের বিরক্তি। নম্রতা নীরার হাতটা আবারও ধরতে অপ্রত্যাশিত এক কাজ করে বসলো নীরা। হাতটা প্রচণ্ড ঝাটকা দিয়েই রিকশায় গিয়ে উঠলো। নম্রতা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রিকশার হুড় তুললো। হঠাৎই নীরার ব্যবহারে থমকে গেল আরফানও। ভুরু কুচকে তাকালো। নীরা ধাক্কা দেওয়া হাতটা কুচকানোতেই লেগে গেছে চলিত রিকশার হুটে, চামড়া থেকে কেটে রক্ত পড়ছে। আরফান নম্রতার হাতটা নিয়ে ব্যস্ত হয়ে বলল, হাতটা নাড়ানোর চেষ্টা করুন নম্রতা, চামড়া টেনে গিয়েছে। শরীরে শীতের দিন এই ব্যথাটুকু কতটা ভোগাবে জানেন? নম্রতা উত্তর দিল না। আরফান ধমক দিয়ে বলল, আপনাকে বলছি চলুন, গাড়ির পাশে গিয়ে দাঁড়ান। এখানে কেন এসেছেন? বিয়ের দিন হাত ব্যথা করে চিল্লাবেন তো খবর আছে, সম্পূর্ণ হাত কেটে দিয়ে আসব। নম্রতা ছলছল চোখে চেয়ে রইল। কোনো এই ব্যথায় থেকে পীড়দাহ ব্যথায় ফেটে পড়ছে তার। আপনি দাঁড়ান, আমি গাড়িটা আনছি, ড্রেসিং করতে হবে হাতে। নম্রতা উত্তর দিল না। নীরার কথাগুলো যেন তার কাছে বিশ্বাস হচ্ছে না, সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। আরফান গাড়ির কাছে দাঁড় করিয়ে দরজা খুলল। নম্রতা চুপচাপ গাড়ির সামনে দাঁড়িয়েছিল। আরফান দরজা লাগিয়ে সিট বেল্ট বেঁধে নিতেই ডুকরে কেঁদে উঠল নম্রতা। আরফান নম্রতাকে কাঁদতে দিয়ে ডান হাতটা কাছে টেনে নিয়ে ড্রেসিং করতে লাগলো। ব্যান্ডেজ লাগিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো। ড্রাইভিং হুইলে রেখে চুপচাপ রইল সে। নম্রতা যখন কাঁদতে হেঁচকি তুলে ফেললো, তখন হাত বাড়িয়ে কাছে টেনে খোলা চুলগুলো আলতো করে হাত বুলালো সে। আর কাঁদবেন না, ইটস ওকে। বন্ধুদের সাথে একটু মন মালিন্য হয়। স্কুল লাইফ থেকে যখন পর্যন্ত নীরার পাশে থাকার চেষ্টা করেছি আমি। নীরা যখন পড়াশোনা বন্ধ করার উপক্রম, তখন আমি তাকে সাহায্য করেছি। আর এখন পর্যন্ত ওর প্রেগনেন্সির ব্যাপারেও জেনে আমি কাউকে জানাইনি, ইত্যাদি। ওরা আমাকে পেয়েছেটা কি? আরফান দীর্ঘশ্বাস ফেললো, হাসার চেষ্টা করে বলল, আপনি তো জানেন নীরা প্রেগনেন্স, কনসিভের সময় একটু মুখ সিন হয়। ওর হয়তো কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমার সাথে কি ব্যবহারটা করলো? আমি কাকে কি বলেছি? আমি বিশ্বাসঘাতক?
নম্রতার কথাগুলো শুনে আরফান ঠোঁট টিপে হাসলো। তা তো দেখলাম, ওই ধাক্কা খেয়ে হাত কেটে বাঁচাতে মতো কেঁদে কেমন প্রত্যুত্তর করছেন। মহারানীর সব তেজ, অভিযোগ শুধু আমার সাথে। নম্রতা মন খারাপ করে বলল, আমি ভীষণ রেগে আছি। নীরা সরি না বললে আমি ওর সাথে একদমই কথা বলবো না। আরফান হাসলো, মাথা নেড়ে নম্রতার কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আচ্ছা, বন্ধুদের সাথে বেশি বেশি রাগ করতে নেই, একটু অল্প করলেই হয়। নম্রতা মুখ ফুলিয়ে বসে রইল। আরফান গাড়ি ঘুরিয়ে রাস্তা ধরেই প্রশ্ন করলো, বাসরাতে উপহার দেওয়া নাকি বাধ্যতামূলক? নম্রতা, আমার এ বিষয়ে কোনো আইডিয়া নেই, আপনি বলুন কি উপহার চান। নম্রতা সিটে গায়ে দিয়ে বলল, কি দিতে চান? আপনি যা চাইবেন তাই। নম্রতা এক পলক তাকিয়ে স্থির হয়ে থেকে বিড়বিড় করলো, যা চাইবো দিবেন? নম্রতার উত্তর না দেওয়ায় ঘাড় ফিরে চাইলো আরফান। বুড়ো কুচকে বলল, বলুন কি চাই? কিছু না। আরফান কপাল কুচকে বলে, কিছু না কেন? উপহার তোলা থাকুক, আমি ভেবে চিনতে চাইবো। আরফান সন্ধিয়ান চোখে চাইলো, পর মধ্যে এসে বলল, আচ্ছা, রাজার উপহারটা তোলা থাকুক, যেটা যখন চাইবেন তখনই দিব। এখন একটা পেয়াদা উপহারের কথাই ভাবুন তো। নম্রতা কপাল কুচকে তাকালো, পেয়াদা উপহার আবার কি? আরফানের কথা সময়টুকু হাসি হাসি কাটালো। বাড়ি ফিরতে মন খারাপ হয়ে গেল নম্রতার। আগে থেকে কান্না পেল। আরফান ঘন্টার পর ঘন্টা ফোন দেওয়ার পরও মন ভালো হলো না। প্রচণ্ড অভিমান নিয়ে এক সিদ্ধান্ত নিল, বিয়েতে নীরার সাথে কথা টথা কিছু বলবে না, চুপচাপ বসে থাকবে, ডাকলেও তাকাবে না। নম্রতার প্রতিজ্ঞা বেশ কিছুক্ষণ টিকলো না। নম্রতা অবাক করে দিয়ে অন্তু নীরা বিয়েতে এলো না। নাদিম নিরুদ্দেশ। সোয়ারঞ্জন ভিডিও কলে শুভেচ্ছা জানিয়েছে। অন্তুর ফোনটা এলো বিয়ের দিন সকালে। ভীষণ মন খারাপ কণ্ঠে ঝুলছে। কিছুদিন আগে চাকরির পরীক্ষা দিতে ইন্টারভিউ কার্ড এসেছে, ইন্টারভিউ ডেট আজই। ইন্টারভিউ রেখে বিয়েতে যাওয়া হচ্ছে না। এদিকে নীরাও অসুস্থ, একা ওকে বিয়েতে যেতে দিতেও পারছি না। নম্রতা যেন রাগ না করে। প্রায় সাথে সাথে রাগ নিয়েই ফোন কাটল নম্রতা। তার বারবার মনে হতে লাগলো ইন্টারভিউ বিষয় না, নীরার সাথে ঝগড়া হয়েছে তাই ওরা আসবে না। বন্ধু মহলের প্রতি একটা ক্ষোভ জন্মালো নম্রতার ভেতরে। নম্রতার ভিতরটা যেন বিষিয়ে গেল। নম্রতার বিয়ের পরের সময়গুলো যেন হাওয়ার বেগে ছুটতে লাগলো। হাওয়ায় মিঠাইয়ের মতোই মিলিয়ে যেতে লাগলো সেকেন্ড, মিনিট, ঘন্টা। নতুন সংসার সামলানো, নতুন সম্পর্কগুলো মানিয়ে নেওয়া, এসবে কেটে গেল বেশ কয়েক মাস। এর মাঝে বন্ধুদের সাথে যোগাযোগ আর রইল না। সবাই সবার মতো ব্যস্ত। এই ব্যস্ততায় এক ঝাঁক অভিমানে নম্রতা যোগাযোগ চেষ্টা করলো না। বিয়ের প্রায় 4-5 মাস পরে মাস্টার্স ক্লাসে জয়েন করতে গিয়ে হঠাৎ করে খবরে থমকে গেল নম্রতা। পরিচিত এক ক্লাসমেটের কাছে জানতে পারলো নীরার বাচ্চা বেঁচে নেই। প্রেগনেন্সির 20-22 সপ্তাহে মিসক্যারেজ হয়ে গেছে। অন্তু নীরা কেউ এখন ঢাকায় নেই। অন্তুর চাকরিটা চট্টগ্রামে, নীরাকে নিয়ে সেখানে তার বাস। প্রায় 1-2 মাস আগে চট্টগ্রামে এক মার্কেটে দেখা হয়েছিল তাদের সাথে। পুরো খবরটা শুনে মনটা ভেঙে গেল নম্রতার। বুকের ভেতর কোথাও চিনচিন ব্যথা উঠল। বুক বেয়ে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। এক সময়ের মজবুত সম্পর্কগুলো চোখের পলশে নিশিথল হয়ে গেছে, ছিঁড়ে গেছে সুতো। আঁকড়ে ধরার চেষ্টা আর রইল না। ব্যস্ততা আর মনমালিন্যতার কাছে যেন হেরে গেছে তাদের সেই বন্ধু মহল। রাত 11টা কি 12টা। আষাঢ় মাস, চারদিকে অন্ধকার করা বৃষ্টি। শহর জুড়ে লোডশেডিং। ল্যাম্পপোস্টের আলোয় জ্বলছে না। রাস্তায় হাঁটুপানি জল, পথঘাট ফাঁকা। গাড়ি ঘোড়া পাওয়া দুষ্কর। এমন আষাঢ়ের নিঝুম রাতে রিকশায় বসে আছে আরফান। রিকশার পাতলা কাগজ জড়িয়ে লাভ বিশেষ হচ্ছে না। হাতের ঘড়ি, ফোন সব ভিজে একাকার অবস্থা। ভেজা চুল থেকে টুপটুপ করে গড়িয়ে পড়ছে জল। রিকশার চালক উদাম গতিতেই ছুটছে। আশেপাশে কিছু দেখতে মনে হচ্ছে। আধো ভেজা রাস্তাটা। এই ঝড় বৃষ্টিতে বাইরে কেন স্যার? আপনার জন্য আমারও আইতে হইল। এই ঠাডা পড়তে কেল্লা ফতে। আকাশের বিটি ঠান্ডার খবর শুনি বেশি। এই ঝড়ের মাঝে বাইর হওয়া উচিত হয় নাই। আরফান জবাব দিল না। তার কপাল কুঁচকে আছে, মাথায় অসংখ্য চিন্তা।
তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নম্রতা। নম্রতা রাতে ভয় পায়, নিশ্চয়ই ঝড় বৃষ্টির রাতে সে ভয়ে সিটিয়ে আছে। ভয় পাবে তবু নিচে নামবে না, মায়ের কাছে আসবে না, ভয় নিয়ে আরফানের জন্য অপেক্ষা করবে। আরফান পৌঁছানোর পর ইচ্ছে মতো রাগ দেখিয়ে মায়ের কাছে ঘুমাতে যাবে। নম্রতা কোথায় ঘুমাচ্ছে তা নিয়ে আরফানের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার আসল মাথা ব্যথা হচ্ছে নিজের ঘুম নিয়ে। বিয়ের পর ভীষণ বাজে এক অভ্যাস হয়েছে, নম্রতা ছাড়া খুব হাঁসফাঁস লাগে, ঘুম আসে না তার। এদিকে নম্রতার এই বিষয়গুলো দেখে যেন হাসি থামে না। আরফানের সে কি রাগ! আরফানের হঠাৎই মন খারাপ হয়ে যায়। নীরা যখন তার মায়ের কাছে ঘুমানোর জন্য আবদার করে, উফ কি যন্ত্রণা! আরফান দীর্ঘশ্বাস ফেলে। আরফান যখন ভেজা শৈলে জবজব হয়ে বাড়ি পৌঁছালো, সময় তখন প্রায় 1টা বাজে। ছাটের পাটাতনে টলমলে বৃষ্টির পানি ঝরে, তালে তালে অসংখ্য ঢেউ। অন্ধকার ছাদে নূরের মতো আলেও ছড়াচ্ছে অসংখ্য বিলি ফুল। বৃষ্টিকন্যার আদর পেয়ে যেন লজ্জাপতি কিশোরীর মতো কেঁপে উঠেছে কচি পাতা। ঝলম নিরস্ত বৃষ্টি ভেসে যাচ্ছে ঘরের চালা দিয়ে। ভীষণ অন্ধকারের মাঝে এক টুকরো হলদে আলো ছড়াচ্ছে দেওয়ালে টাঙানো হারকেন। আরফান ছাদের দরজায় গিয়ে বারান্দায় ঘেসে দাঁড়ালো। উদাসীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নম্রতা। হারিকেনে হলদে আলো এসে পড়ছে তার গালে, আগোছালো শাড়ির ভাঁজে। আরফানের শরীর শিরশির করে উঠল। বৃষ্টিতে গা ভাসিয়ে দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল বারান্দার দিকে। নম্রতা আগের মতোই স্থির দাঁড়িয়ে রইল, ফিরে তাকালো না। আরফান ভেজা জবজব শরীর নিয়ে বারান্দার উঠে আসতে ক্ষীণ কণ্ঠ ভেসে উঠল, ডাক পাখি, কে তুমি, কে তুমি? পাজি পাজি। আরফান হতাশ চোখে তাকালো। ডাক পাখি আজ খুব বেয়াদব হচ্ছে। নম্রতা তাকে উল্টাপাল্টা কথা শেখাচ্ছে। ডাক পাখি ভীত দায়িত্ব। আরফানের মাথাটা হালকা ঝুঁকিয়ে ফু দিয়ে নম্রতার কানে। আরফানের চেষ্টা ব্যর্থ হলো, নম্রতা সাড়া পেয়ে গেল না। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পেঁচা হাত বাড়িয়ে নম্রতার কপালের চুলগুলো কানের পাশে গুজে দিল। খুব বেশি রেগে আছেন ম্যাডাম? নম্রতা উত্তর দিল না। ডাক পাখি কি বুঝে বারংবার যেন একই সব দাঁড়ায়, মন খারাপ, মন খারাপ, মন খারাপ, মন খারাপ। আরফান বুড়ো কুচকে তাকালো। ডাক পাখি তার বিরক্তি ধরতে পারলে বলে ওঠে। আরফান দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছিল, রাতের ডিউটি না হলেও কাজ থাকে না বলুন? হঠাৎ ইমার্জেন্সি পড়লে তো পেশেন্ট রেখে আসা যায় না। নম্রতা উত্তর দিল না। আরফান আচমকা হাত টেনে নিজের দিকে ফেরালো। আমি সরি, আর হবে না। নম্রতা হাতটা সরিয়ে নিয়ে ঘরের দিকে পা বাড়াতে পেছন থেকে আঁচল টেনে ধরে আরফান। এই মহারানী, কথা বলছেন না কেন? বললাম তো আর হবে না। ব্যারিস্টার সাহেবের মেয়েকে অন্তরের অন্তঃস্থলে থেকে সরি জানাচ্ছে এই মাসুম নিরাপদ ডাক্তার। নম্রতার মন গলল না। আরফানের শক্ত বাঁধন ছাড়িয়ে চুপচাপ ঘরে গেল সে। আরফান খুব ভালো করে জানে বউ আজ ঘরে থাকবে না। দেরি করে আসায় শাস্তি স্বরূপ সে ছাতা হাতে সুরসুর করে শাশুড়ির ঘরে বিছানা পাতবে। আরফান দ্রুত ভাবার চেষ্টা করলো। নম্রতা ছাতা হাতে বেরিয়ে দেখলো আরফান নেই। দরজা পেরিয়ে ছাদের কাছে এসে দাঁড়ালো। নম্রতার হাতে ছাতা বেরিয়ে এসে দেখে আরফান নেই। বারান্দা পেরিয়ে ছাদে এসে দাঁড়ায়। অন্ধকারে আকাশে চোখ বোলায়। কই, কোথাও তো আরফান নেই। নম্রতা কিছুটা ভরকে গেল। কোথায় গেল এই লোক? আরে কি করছেন? নামান। হঠাৎই আরফান তাকে কোলে তুলে নিয়ে 2 চক্কর দিল। ছপ ছপ করে জমে ওঠা জল। নম্রতা বেঁকে আয়দায় পড়ে ছাতা ফেলে দুজনকে 2 হাতে গলা জড়িয়ে ধরলো। বৃষ্টির দাপটে চোখ দুটো খুলতে পারল না। কি হচ্ছে? আরফান আচমকা চুমু খেয়ে নম্রতার ঠোঁটে। নম্রতা অবাক চোখে চেয়ে রইল। এলোমেলো হয়ে গেল চিন্তা। আরফান ঠোঁট টিপে হাসলো। দ্বিতীয় চুমুটা দিয়ে ফিসফিস করে বলল, আপনার জন্য টানা 1.5 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজেছি ম্যাডাম। এত সহজে ছেড়ে দিব ভাবলে চলবে না। আজ সারা রাত বর্ষণ হবে। সাহায্য দরকার আপনার, আর আপনাকে সব সহ্য করতে হবে। নম্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে হাত পা ছড়াছড়ি শুরু করলো। এত লাফালাফি করে লাভ নেই সুন্দরী। আপনাকে বাঁচানোর জন্য কোনো রাজকুমার ছুটে আসবে না। কথা বলে হাসলো আরফান। নম্রতা ভেবে নিয়ে বলল, এত সহজ মহারাজ রানীকে মুক্ত করে দেখান তো রাজরবিদয়ী গরদান যাবে। আরফান উত্তর দিল না। নম্রতা ভেজা জবজবে চুলগুলো আঙুল বোলালো। চুলগুলো খুব মনোযোগ দিয়ে গোছালো। এই আঙ্গুলের ডগায় আশেপাশে
যে বেলি ফুলগুলো খুব যত্নে গুঁজে দেয় নম্রতার কানের পাশে। মুক্ত পানির মতোই এক স্নিগ্ধতা খেলে যায়। প্রেয়সীর মন মতো সাজিয়ে চোখ তুলে তাকে আরফান মিষ্টি হেসে প্রিয়তমার চোখে চুমু খেয়ে নম্রতা চোখ বুঝলো। আরফান হাসলো, শিকার বশ মেরেছে বুঝতে পেরে ঘাড় নিয়ে ফিসফিস করলো, মুক্ত করেছি, ঘরটা নেবেন না মহারানী? আরফান এক পলক চেয়ে মাথা নেড়ে নিল, ভীষণ লাজুক মুখটি তুলে। উফ মহারানী, গর্দান নয়, বর্ষণ চাই। আরফানের হাসি বিস্তার হলো। ঘড়িতে 10টা বাজে। আরফান বিছানা ছেড়ে পাই ঘন্টা খানেক হলো উঠেছে, অথচ নম্রতার খবর নেই। সারা বিছানা জুড়ে এলোমেলো করে ঘুমাচ্ছে সে। আরফান হাসপাতালের জন্য তৈরি হয়ে নম্রতার মাথার কাছে বসলো। কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে থেকে কাঁথা টেনে দিল তার শরীরে, নম্রতার গায়ে স্পর্শ করলো। মাথা নুয়ে জুতো পড়তে পড়তে নরম কণ্ঠে ডাকলো, নম্রতা, নম্রতা উঠুন, বেলা হয়েছে, মা নিচে অপেক্ষা করছে। নম্রতার সাড়া নেই। আরফান ডাকতে নড়ে চড়ে উঠলো, ঘুম ঘুম কণ্ঠে বলল, আর একটু ঘুমাই না প্লিজ। আরফান বলল, আপনার অফিস 9টায়, এখন 10টা বাজে, চাকরি থাকবে? নম্রতা চোখ পিটপিট করে তাকালো, অলসতা নিয়ে উঠে বসে মৃদু হাসলো। আরফানের জুতা পরা শেষ। নম্রতার চোখে মুখে তাকায়, পকেটে হাত দিয়ে ততক্ষণে নম্রতার দিকে ঝুঁকে চেয়ে মৃদু গলায় খাকারি দেয় আরফান। দৃষ্টি ফেরে নিয়ে আবারও চাইলো, ব্যাপার কি? ব্যাপার ভয়ঙ্কর, ভাবছি চাকরি ছেড়ে দিব, চাকরি বাকরি ভালো লাগছে না। 2 বছর চাকরি করে শখ মিটে গিয়েছে, ভাবছি কিছুদিন বড় টাকায় খাবো, চলবে না? আরফান হেসে ফেলো, বিছানার পাশে সরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। টাই ঠিক করতে করতে নম্রতার দিকে তাকালো। হঠাৎ এমন সিদ্ধান্ত! নম্রতা আবার হাত পা ছড়িয়ে শুয়ে কাঁথায় নাক মুখ ঢেকে উকি দিল বাহিরে। ঠোঁট উল্টে অলস ভঙ্গিতে বলল, আপনি ট্রিপিক্যাল হাজবেন্ড হলে জেদ করে চাকরি বাকরি করা যেত, মাও ট্রিপিক্যাল না, তাই চাকরি করে মজা পাচ্ছি না, তাই বরং ঘুমাই, গুড ফর হেলথ। কথাটা বলে চোখ বন্ধ করলো সে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে ঘুমন, বেশিক্ষণ বিছানায় থাকবে না। 10:30টার আগে খাবার খাওয়া চাই। আমি গিয়ে ঠিক 11টায় ফোন দেব, আসছি, আল্লাহ হাফেজ। নম্রতা মিষ্টি করে হাসলো। আরফান বেরিয়ে যেতেই কাঁথায় মুখ ঢুকে ঘুমানোর প্রস্তুতি নিল সে। ঘুম হলো না, ঘুম ঘুম পাচ্ছে, অথচ ঘুম আসছে না। কি মহাবিপদ ভেবে যেন অস্থির লাগছে নম্রতার। শ্যামলতা, ঘড়িতে এখনো 2:20। তীব্র ঠান্ডার রাত, রুম হিটারের বদৌলতে কোকড়ে যাওয়া বেঁচে আছি কোনো রকম। বাইরে অন্ধকার, ভয়াবহ তুষারপাত। আলী আর এক্সি কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আলী আর এলিক্স কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আমি ঘুমাতে পারছি না। চোখ বুঝলে রাজ্যের সব কষ্ট চোখে ভেসে ওঠে। শান্তি পাচ্ছি না, ভীষণ ভয় হয়। তোমার সাথে যোগাযোগ বিশ্বসনীয়তায় 760তম দিন আজ। তোমার নামে 304 নম্বর চিঠিটা লিখতে বসে বুঝতে পারছি তোমাকে ছাড়া আসলে আমার চলছে না। এই যে চিঠি পাওয়ার পরও একটাবার আমার ফোনের প্রয়োজন বোধ করলে না। এই অভিযোগটা আমি কোথায় রাখবো? আমার খুব একা লাগে, এই বিশাল পৃথিবীতে বড্ড অসহায় লাগে। মা সেখানে হলো বাবা মারা গিয়েছে। মা যখন ফোন দিয়ে বলল আমি বিশ্বাস করতে পারিনি। ভিডিও কলে বাবার সাদা কাপড়ে মোড়া প্রতিছবিটা এখনো চোখে ভাসে, গায়ে কাটা দেয়। আমার বাবার কত অভাগা দেখো, শেষ সময়েও ছেলের কাঁধে করে কবরে যেতে পারলো না। এই কষ্টটা আমি কিছুতেই ভুলতে পারি না শ্যামলতা। এই ভিন দেশে হঠাৎ করে ভীষণ বিষাক্ত লাগে আমার কাছে, অসহায় লাগে এই ঠিকানা। এলিক্সের ধারণা আমার এই চিঠি লেখা অপেক্ষায় ভীষণ পাগলামো। তবে আলীর মত ভিন্ন। সে তোমায় এই নামে ডাকা শোনে, জানে। সে তোমার বলে ম্যাজিক এলেন্স। তার ধারণা তুমি আমার মন ভালো করার ম্যাজিক। এই দীর্ঘ অপেক্ষা হুট করে কয়েক মাসের মধ্যে ম্যাজিকের মতো তরিয়ে দিয়ে তুমি এসো আমার কাছে, এসো নম্রতা। এখানে এসে পরিচিত এলিক্স আমেরিকান আর আলী তুর্কিশ যুবক, দুজনেই বন্ধু হিসেবে দুর্দান্ত। এইটুকু পরে থামলো নম্রতা। আরফান ইউএস থাকাকালীন পুরাতন এই চিঠিটা পেয়েছে সে, এবং বারংবার পরেও মনে পড়ে যায় হাজারো স্মৃতি জোরানো সেই অতীতের কথাগুলো। মুড সুইং হয়েও কখনো অযথা ফুরিয়ে গেছে।
আমার ভীষণ মন খারাপ লাগছে। ডাক পাখি, তুই জানিস প্রচণ্ড মন খারাপ হলে কি করতে হয়? প্রচণ্ড মন খারাপ হলে কেঁদে ফেলতে হয়। তুই আমাকে কেঁদে ফেলার মতো কষ্ট মনে করিয়ে দিতে পারবি? ডাক পাখি নম্রতার কথা বুঝতে না পেরে স্বভাবসুলভ বলল, মন খারাপ, মন খারাপ, মন খারাপ। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ চোখ মুখ যেন টলমলে হয়ে গেল। সেদিন নীরার কথা শুনে যেভাবে তার মনটা বিষিয়ে গিয়েছিল, সে কথায় মনে পড়তে ডুকরে কেঁদে উঠল সে। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় লতানো গাছে হাত বোলালো। ভেজা চোখে স্পর্শ পেতেই টপ করে গড়িয়ে পড়ল ফোঁটা জল। দোলনার পাশে ঠেস দিয়ে চোখে চোখ চেয়ে মেঘাচ্ছন্ন আকাশে নম্রতা জানে নাদিমকে খুঁজে পাওয়া যাবে না। নিজের ইচ্ছে হারিয়ে যাওয়া মানুষকে কখনো খুঁজে পাওয়া যায় না। তোমার শরীর খারাপ আম্মু? বারান্দার দরজা থেকে শাশুড়ি মায়ের কণ্ঠ ভেসে আসতে সোজা হয়ে বসলো নম্রতা। ঠোঁট টেনে হাসি নিয়ে বলল, না না মা, মাত্র বিছানা ছাড়লাম, মাথা একটু ভার ভার লাগছিল, এই যা, তেমন কিছু না, পাশে বসো। ভদ্রমহিলা মৃদু হাসলেন। দোলনায় নম্রতার পাশে বসতে বসতে বললেন, অফিস নেই আজ? নাস্তাও করনি এখনো? নিষ্প্রভ ফোন দিলে কিন্তু একদম মিথ্যা বলতে পারবে না। নম্রতা হাসলো। শাশুড়ি মাকে দুহাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, অফিস আপাতত বাদ, ভাবছি রান্নাঘরে তোমার অ্যাসিস্ট্যান্ট হব মা। আজ তোমার পছন্দের খাবারগুলো রান্না করলে কেমন হয়? ভদ্রমহিলা অবাক হয়ে বলল, আমার পছন্দের খাবার কেন? নম্রতা হেসে বলল, কারণ তুমি মা। ভদ্রমহিলা হেসে ফেললেন। নম্রতা হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, শুনো মা, তুমি কিন্তু নিদ্রা আপুর কাছে যাওয়ার চিন্তাও করবে না। তুমি এখানে গেলেই নিদ্রা আপু তোমায় 4-5 মাসের জন্য রেখে দেয়। এসব কি? আমি তোমাকে যেতে টেতে দিচ্ছি না, ব্যাস। তার থেকে বরং নিদ্রা আপুকে চলে আসতে বলো। আমি তাকে তার পছন্দ মতো খাবারগুলো রান্না করে খাওয়াবো। আমি অলরেডি অনেকগুলো রান্না শিখে ফেলেছি। নিদ্রাপুর সবচেয়ে প্রিয় খাবার কি মা? সর্ষে ইলিশ, ঝাল ঝাল কলিজা ভুনা, ছোট মাছ ভাজি। নম্রতা গল্প করতে করতে দোলনায় পা তুলে বসলো। খুব উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, সর্ষে ইলিশ? নীরা খুব ভালো সর্ষে ইলিশ করতে পারতো। ওর লাইফে একটাই খাবার ঠিকঠাক রান্না করেছে, সেটা হলো সর্ষে ইলিশ। একবার কি হলো জানো? নীরা বাড়ি থেকে ফেরার সময় বাটি ভর্তি করে সর্ষে ইলিশ রান্না করে আনলো। জীবনে প্রথমবার করেছে। কি প্রচণ্ড উচ্ছ্বাস তার। আমরা ক্যাফেটেরিয়াতে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ দৌড়ে এসে বাটিটা বের করতেই, জানিস আজ আমি কি এনেছি? নীরার কথা শেষ হওয়ার আগে হাতের বাটিটা যেন উধাও, ছো মেরে তুলে নিল তা। বাটি উল্টে সাদে সরিষে গেল মাটিতে পড়ে। নীরার শিকি রাগ, অন্তরাদিম রঞ্জন। পুরো ভার্সিটি দৌড় করিয়েছে সেই দিন। সেই বলেই খিলখিল করে হেসে উঠল নম্রতা। ভদ্রমহিলা মৃদু হেসে বলল, নীরাকে তোমার বন্ধু বুঝি? হঠাৎ হাসি থামালো নম্রতা। তার আর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বেস্ট ফ্রেন্ড। কথাটা বলেই চুপ রইল নম্রতা। শাশুড়ি মা সরল প্রশ্ন করলেন, তোমার বিয়েতে এসেছিল, আমার সাথে পরিচয় করিয়ে দাওনি তো? এখন কোথায় ওরা? একদিন নিয়ে আসো বাসায়, নীরার হাতে সরষে ইলিশ খাবো। নম্রতা নিরুত্তর হয়ে রইল শাশুড়ি মায়ের কথায়। বৃষ্টিহীন চমৎকার রাত, ছাদ জুড়ে হালকা ঝিমঝিমে বৃষ্টি। আরফান অযথা তাড়াতাড়ি বাড়ি ফিরল আজ। বারান্দায় ডাক পাখি স্বভাবসুলভ ডাক এলো, কিন্তু নম্রতা সাড়া পাওয়া গেল না। আরফান কপাল কুঞ্চিত হলো ডাক পিয়নের গায়ে। ডাক পিয়নের ওপর তাজা বেলি ফুলের মালা। আরফান বুঝলো চিঠি নিমন্ত্রণ। হাতের ব্যাগটা দোলনার ওপর রেখে ডাকপিয়ন থেকে উদ্ধার করে আনলো নীল খামের চিঠি। খামটা খুলেই বেরিয়ে আসলো একরঙা চিঠি। দ্বিতীয় খাম থেকে আরেকটা খাম বেরিয়ে আসতেই নম্রতার বাচ্চামো বলে ধরে নিল আরফান। খুব অবহেলা ভরে চতুর্থ খামটা খুলতেই চমকে উঠল। মসৃণ হয়ে গেছে কুঞ্চিত ভুরু। বিস্ময়ে হতভম্ব হয়ে চেয়ে থাকলো খামটির দিকে। এমন সময় নুপুর বাজলো, মলিন অথচ স্নিগ্ধ নম্রতা এসে দরজায় জুড়ে। আরফান বাকরুদ্ধ হয়েছে অবাক। খামের দিকে তাকালো। খামে থাকা প্রেগনেন্সি স্ট্রিপে জলজল করছে পাশাপাশি রঙিন দুটি লাইন। আরফানের শরীর কাঁপছে। খামটা আলতো হাতে ডাক বক্সের ওপর রেখে দোলনায় বসে পড়ল আরফান। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, সত্যি? নম্রতা হাসছে। ডাকপিয়নের ওপর থাকা বেলি ফুলের মালাটা জোরে জোরে জড়াতে জড়াতে মজা করে বলল, আমায় কি দিবেন বলুন? বিয়ের রাতে উপহার কিন্তু দেওয়া হয়নি এখনো, ডাবল উপহার চাই এবার। আরফান হাসলো। দোলনা থেকে উঠে নম্রতার সামনে এসে দাঁড়ায়। হাত পা একটু মৃদু কাঁপছে তার। অতিরিক্ত আনন্দে দিশেহারা হলে যা হয় আর কি। কি চান? নম্রতা ছল ছল চোখে চাকালো। অশ্রু সিদ্ধ সে চোখের চাহনি।
নীল চিরকুট, নীল চিরকুট, এমন একটি চিরকুট যে চিরকুটে জীবনের সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি থাকবে। থাকবে আমার খুশি, থাকবে আমার চিরচেনা আনন্দ, থাকবে কিছু হাউমাউ করে কেঁদে ফেলা কান্না। রাতের কালচে আধার শুষে নিয়েছে সন্ধ্যা। রাস্তার পাশে জ্বলে উঠেছে হালকা ল্যাম্পপোস্টের আলো। অগ্রবাদে ছোট্ট একটি ফ্ল্যাটে ট্যাপ ট্যাপ করে বাজছে বাচ্চার কান্নার আওয়াজ। নিরস্থির দাঁড়িয়ে মন মেজে চূড়ান্ত খারাপ। ফ্লোরের মাঝামাঝি ছড়িয়ে ছিটিয়ে আছে কাপের ভাঙা টুকরো আর দুধ। তার পাশেই মহা আনন্দে হাত পা ছোড়াছড়ি করছে 1.5 বছরের পুত্র আরশ। হাত পায়ে দুধ মেখে বিশ্রী অবস্থা। রাগে সারা শরীর চলছে নীরার। ছেলেকে তুলে শক্ত দুটো চর বসাতে ইচ্ছে করছে। নীরা দীর্ঘশ্বাস ফেলে দুপায়ে গিয়ে লাফালাফি ছোটাছুটি বেড়ে গেল তার। মার কাছে আসতেই পিছুতে পিছুতে সোফায় গিয়ে ঢুকে যাওয়ার জোগাড়। কিছুতেই মাকে হাতছাড়া করবে না। তেরামতে সব ফল একদম ভাবার মতো হয়েছে। নীরা অবাক হয়ে দেখলো ছেলেকে। ছেলে তার একটু বিচলিত হচ্ছে। একটু ব্যথা পাওয়ার আগেই যেন চিৎকার শুরু করে দেয়। কান্নার দাপটে হৃষ্টপুষ্ট শরীরটা লাল হয়ে যায়। নীরা জোরপূর্বক কোলে নিতে কান্নার আওয়াজ যেন বাড়িয়ে দেয় আরশ। হাতের কাছে টেলিভিশনের রিমোট পেতে তা ছুঁড়ে মারল মেঝেতে। নীরা শান্ত চোখে রিমোটটা টুকরো হতে দেখলো। ছেলে জেদি মুখের দিকে চেয়ে আরেকটা চর বসালো গালে। ছেলেটা ঠিক বাবার মতোই হয়েছে। গায়ের রং থেকে শুরু করে রাগজেদ সব অন্তর একদম দুর্দান্ত নকল করেছে। এইটুকু বয়সে রাগ করে মাথা ঠিক থাকে না তার। হাতের কাছে জাপায় ছুঁড়ে মারে ফ্লোরে। ছেলের এমন অবস্থায় আঙ্কিত হয়ে নীরাও ফুঁপে ওঠে বারংবার। বাসায় ফিরে বউ বাচ্চার এই অবস্থা দেখে বিস্ময় হলো অন্ত। সপ্তাহে অন্তত 2-1 বার ছেলের এই জেদের মুখোমুখি হতে হয় তাকে। অন্ত অফিস ব্যাগ রেখে ছেলের সামনে এসে দুহাত বাড়াইয়ে দিল আরশের দিকে। দীর্ঘ সময়ে কান্নাকাটিতে ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে বেচারা। ঘন ঘন হেঁচকি উঠিয়ে নিঃশ্বাস ফেলছে। অন্ত ছেলেকে দুহাতে বুকে চেপে ধরে ধীরে ধীরে নেতিয়ে পড়ল আরশ। ছোট ছোট হাত দুটো ধীরে ধীরে বাবার গলা জড়িয়ে ধরে চুপ রইল। বাইরের পোশাক পরে ছেলেকে এদিক ওদিক নিয়ে হাঁটাহাঁটি করলো অন্ত। ক্লান্ত ছেলে ঘুমিয়ে পড়তে ভয়াবহ রাগের প্রকোপ পেল তার। আরশের কোমল গালে আঙুলের ছাপ দেখে নীরার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। একটা থাপ্পড় দিয়ে চাপার দাঁত ফেলে দিব। তুই আবার ওকে মেরেছিস? কথায় কথায় গায়ে হাত তোলার স্বভাব চাইনি এখনো? একটু জোর ধরলে মারতে হবে। এই তুই ব্যাগ গোছা, তোকে আজকে বাপের বাড়ি দিয়ে আসবো। আমার ছেলে আশেপাশে থাকার দরকার নেই। এইটুকু একটা বাচ্চা কি কেউ মারে? ইচ্ছে তো করছে। নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে যেন দুনিয়ার সব কান্না আসছে তার। ছেলে সন্ধ্যা থেকে কিচ্ছু খায়নি। একটু সহ্য করলে নিলেই পারতো। কি দরকার ছিল গায়ে হাত তোলার? অন্তর রাগারাগি এখনো চলছে। ঘুমানোর আগ পর্যন্ত চলবে। নীরা এবার ফুপিয়ে উঠল। আমাকে বকার মানে কি? ছেলের বাবার জন্য ছেলের এই দশা। রক্ত তো একই। অন্ত আকাশ সময় বিষময় নিয়ে বলল, এখানে আমার দোষ কি? ছেলেকে ধরে ইচ্ছে মতো পেটাও তুমি, আর দোষ আমার? হ্যাঁ, তা নয় তো কি? 1.5 বছরের বাচ্চা আমার। এখনো অব্দি কথা ফোটেনি, অথচ মুখে বাবার মতো তেজ। সন্ধ্যা থেকে জেদ করছে। যা খাবে না খাবেই না। ঠান্ডা হলে চলবে না, গরম হলেও চলবে না। আমি কাপে করে কুসুম গরম দুধ দিলাম। তেজে চোটে কাপ ফেলে দিয়ে ভেঙে ফেললো। দুধটুকু নষ্ট করলো, রিমোট ভাঙলো। এসব কার স্বভাব? অন্ত জবাব দিল না। ছেলের স্বভাব আসলেই তার মতো। সে কি বলবে? জেনেটিক বিষয় তো আছে একাটু। ছেলে আমার মতো হয়েছে বলে মারতে হবে? স্বৈরাচারী মহিলা। একটা কাপ ভেঙেছে তো কি হয়েছে? আমার কি এখন কাপ কেনার টাকা নেই নাকি? কাল আমি ছেলেকে 1 ডজন কাপ এনে দিব, যে সব ইচ্ছে মতো ভাঙবে। আরাম করে বসে বসে বাপের টাকায় কাপ ভাঙবে। ছেলের গায়ে হাত তুলবি না, খবরদার। নীরা স্থির হয়ে রইল। আশ্চর্য, কথা বলছিস না কেন? আমাকে মানুষ বলে মনে হয় না? নীরা উত্তর দিল না। অন্তু ফ্রেশ হয়ে খাবার খাওয়ার পর্যন্ত কোনো প্রকার কথা বলল না নীরা। খাওয়া শেষে টেলিভিশন অন করতে গিয়ে পড়লো বিপদে অন্তু। ছেলে রিমোট ভেঙে ফেলেছে। টেলিভিশন অন করা যাচ্ছে না। অন্তর মেজাজ খারাপ লাগছে। বাসায় এত জিনিস থাকতে দেখে টেলিভিশনের রিমোট কেন ভাঙতে হলো? মায়ের মতোই ষড়যন্ত্রকারী। রাত 12টার দিকে ভিডিও কলে এলো আয়ন। অন্তু যার পর নাই বিরক্ত হয়ে পড়লো। তোর কি আক্কেল বিক্কেল নেই নাকি? মাঝরাতে কেউ ভিডিও কল দেয়?
আর কয়েক মিনিট পরে তো ঘুমিয়ে পড়তাম। দাঁত বের করে হাসলো। আজকে ফুটবল ম্যাচ আছে না, ঘুমাবে কেন? নীরাপু কই? আর আমাদের ছোট্ট উদ্ভাস কই? নীরাপু মানে কি? নীরা তোর আপু হয়? ওই একই হলো, ভাবি আপু একই। আরস কই? অন্তু বালিশ ছেড়ে দিয়ে বসলো। ঘুমন্ত ছেলের দিকে একবার চেয়ে বলল, আরস ঘুমায়। মায়ের সাথে বিশাল মায়ের হাতে বিশাল মায়ের খাইছে আজ। তোর ভাবি রান্নাঘরে, আমার সাথে তার ঝগড়ার দ্বিতীয় পর্ব চলছে। কথাটা বন্ধ। অন্তর কথার মাঝে ঘরে এলো নীরা। কোনো প্রকার কথাবার্তা না বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। অন্ত নীরাকে শুনিয়ে শুনিয়ে বলল, ওয়ু ফ্রি একটা সাজেশন দেই, মনোযোগ দিয়ে শোন। প্রেম করতে হলে শান্তশিষ্ট কচি মেয়ে দেখে প্রেম করবি, আমার মতো ভুল করিস না। নীরা ঘাড় ফিরিয়ে তাকালো। অন্ত কথাটা মজা করে বললে হঠাৎ মন খারাপ হয়ে গেল নীরার। চোখগুলো টলমল হয়ে উঠলো তার। আরসের ঘুম থেকে ওঠাও একটু, ওর সাথে কথা বলবো। এখন উঠলে সারা রাত জ্বালাবে। প্লিজ ভাইয়া, একটু জ্বালালে কিছু হবে না। আরসের মুখের ওপর ঝুঁকে পড়ল। ছেলের ঘুম ভাঙাতে যেন মুশকিল। অন্তর বহু কসরত করতে হলো। ঠোঁট ভেঙে কেঁদে ওঠার প্রস্তুতি নিল আরস। মুখের ওপর বাবার চেহারা দেখে কান্না থেমে গেল। পা ছেড়ে খিলখিল করে হেসে উঠল আরস। ওপর নিচে 6 দাঁত উঠেছে তার। বাবার গালের ওপর কচি হাত রেখে বলল, বাবা বাবা। হ্যাঁ বাবা, দেখো এটা কে? আরস চাইল। মোবাইল স্ক্রিনে আনে চেহারা দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ড চুপ থেকে ঠোঁট কুচু করে বলল, চাচু। আয়নের চোখ দুটো আনন্দে ঝলমল করে উঠল। নীরা প্রথমবার মিসক্যারেজ হলো সেদিন ভীষণ মন খারাপ করেছিল তার। রাতে লুকিয়ে লুকিয়ে কেঁদেছিল পর্যন্তে। বাচ্চার জন্য কত কিছু ভেবে রেখেছিল সে। তাদের বাসায় বাবু আসবে ভাবতে দুর্দানীয় আনন্দ হচ্ছিল তার। আব্বু তুমি কবে আসবে? দাদু আর চাচু তোমার জন্য অনেকগুলো ব্যাট বল কিনেছি, পুক পুক গাড়ি কিনেছি। নীরা আশেপাশে না দেখে বিছানা থেকে নেমে বারান্দায় উকি দিল অন্ত। বারান্দার এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে নীরা, দুহাতে চুলের বেনুনি করতে ব্যস্ত। চোখে মুখে স্থির রেখে রাস্তার অন্ধকারের দিকে চেয়ে আছে। এটা কোনো বেনুনি হলো? আমি এর থেকে ভালো পারি, বলল অন্ত। নীরা শান্ত রাগ নিয়ে তাকালো। চুল ছাড়ানোর চেষ্টা করলো। লাগবে না, শান্তশিষ্ট কচি মেয়ে বিয়ে করে বেনুনি গেঁথে দিন গিয়ে। অন্ত বিষয় নিয়ে বলল, ছি, হাজব্যান্ডের সাথে ভাবে কথা বলে কেউ? ডিরেক্ট তুই? অন্তর মতো তুই তোকারি না করলে একটু বউ বউ ভাব আসে না। নীরা অবাক চোখে তাকায়। নিজে সারাদিন এভাবে কথা বলবে, তাতে কোনো দোষারোপ নেই। নীরা মুখ কালো করে বলল, আমাকে বউ মানতে বলেছে কে? যে যেভাবে কথা বলে তার সাথে সেভাবে কথা বলা উচিত। আমি পারি না বলে আজ আমার এই অবস্থা। বলে কি? আচ্ছা যা, হাজবেন্ডের মতো কথা বলবে এবার। এইটুকু বলেই নীরার হাত চেপে ধরলো অন্ত। আদরের কণ্ঠে বলল, নীরুজান, কাছে এসেও একটু কষ্ট করবে? আমি আছি না, আমি বেনু গেঁথে দিব। আহা কি সুন্দর চুল! এই চুল দেখে নিশ্চয়ই কবিতা লিখেছে জীবনানন্দ দাশ। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নীর, মুখে তার শ্রাবন্তীর করু কাজ অতিদূর সমুদ্রের পর। হাত ভেঙে যায় নাবিকের, হারিয়ে যায় দিশা। অন্তুর ঢং দেখে চোখ গরম করে তাকালো নীরা। অন্তু হেসে ফেললো। সে হাসির দিকে চেয়ে মন ভালো হয়ে গেল নীরার। ছেলে এত সুন্দর করে হাসি কি করে? আরসের হাসিও সুন্দর, বাবার মতোই ঠোঁট পেয়েছে সে। হাজবেন্ড টাইপ প্রেম আসছে না? তবে তোর জন্য বিরাট একটা সারপ্রাইজ আছে। নীরা আর চোখে চাইলো। কি সারপ্রাইজ? জানার জন্য মুখ গোমট থাকায় কষ্ট চেপে নিয়ে নীরা কাঁধ বেনুনি করা চুলগুলো এলোমেলো করে দিয়ে আবার টানলো। দুহাতে কোমরে থুতনি রাখলো। ফিসফিসিয়ে বলল, বিশ্বাস হচ্ছে না? নীরা জবাব দিল না। অন্তু ঘরের দিকে 2 মিনিটের মাথায় ফিরে এলো। নীরার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, স্বামীর কথা বিশ্বাস করতে শিখো সুন্দরী। নীরা অবাক চেয়ে খামের দিকে উল্টো করে দেখলো। এটা কি? খুলে দেখ। অন্তু মিটমিট করে হাসছে। নীরা তার মুখের দিকে চেয়ে থেকে খাম খুললো। বাদামি রঙের একটা খামে নীল রঙের খাম, তাতে গুটি গুটি লেখা নীল চিরকুট। নীরা যার পর অবাক হলো। নীলখাম খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো 6 বন্ধুর হাস্যোজ্জ্বল এক ছবি। একসাথে ছোট্ট এক চিরকুট। অভিমানী বন্ধুত্বের জের ধরে গিটার আর হাসির সুর টিএসসি ক্যাফেটেরিয়া।
আর লাইব্রেরির কোনায় কুমড়ে মরছে। এবার তারা মুক্ত হোক, হাসুক বাচুক, ব্যস্ততা ভুলে তাদের দেখা হোক। স্বাধীনতা পাখিদের দুয়ারে তাদের নীল চিরকুটের আমন্ত্রণ। নীরা হতবিম্ব চোখে চাইল, টলমল হয়ে উঠল চোখ। ছোট ছোট চোখে এই জীবনটা বহু উরুত হয়। জীবনের প্রতিটা সিঁড়িতে হোঁচট খেতে হয়, আবার সেই হোঁচটটা অভিযোগ অভিমান সরিয়ে কাটিয়েও নিতে হয়। নীরার চোখ টলমল করছে। বাকরুদ্ধ হয়ে বলল, কে? অন্তু মাথা নেড়ে জানায় সে জানে না। ঠোঁটের হাসি ঝুলিয়ে বলল, হঠাৎ অফিসের ঠিকানায় চিঠি এলো। এরকম দুটো চিঠি, একটি তোর নামে, অপরটি আমার। খামে পেরকের নামধাম কিছু নেই। ওদের মধ্যে থেকে কেউ হয়তো বা নিশ্চিত। আমি অফিস ছুটির কথা বলে দিয়েছি। তুই স্কুল থেকে সপ্তাহখানেকে ছুটি নিতে পারিস না? আমরা সামনের সপ্তাহে ঢাকা ফিরছি। খুশিতে আত্মহারা নীরা উত্তেজনায় কথা বলতে পারছে না, হাত পা তার কাঁপুনি দিচ্ছে। ছুটি পায় আর না পায়, চাকরি ছুটে গেলেও আমি পরোয়া নেই। ঢাকা আমি যাচ্ছি, এইটুকু বলে নীরা থামলো, ছোট্ট করে নিঃশ্বাস ফেললো। নমুকে এখনো রেগে আছে, ওর আমার সাথে কথা বলবে না? অন্ত দীর্ঘশ্বাস ফেললো। নীরার এক হাত জড়িয়ে ধরে বলল, চোখের সামনে ভেসে উঠলো একের পর এক খামকাঠা রাত। একদিন অন্ত চাকরি নেই, অন্যদিকে নীরার অসুস্থতা, তার সামনে অনাগত বাচ্চার চিন্তা, বরাবর ডাক্তার দেখানোর বিশাল আতঙ্কে টাকাও নেই। নাদিম নিরুদ্দেশ। এত কিছুর মাঝে নম্রতার সাথে যোগাযোগ করে ওর বিয়ের আনন্দ নতুন করে সংসারে নষ্ট করতে চায়নি অন্ত। হয়তো সুযোগটাও ছিল না। অন্ত তার সাধ্যমতো চেষ্টা করেছিল। নীরাও সুস্থ হয়ে উঠেছিল ধীরে ধীরে। তারপর হঠাৎই একদম আচমকা মিসক্যারেজ হয়ে গেল নীরার। একদিনে বাচ্চা হারানোর কষ্টেই যেন নীরার পাগলামো। নীরা মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। ভীষণ অন্ধকারের প্রতীকের মতো অসহায় লাগছিল তার। নীরাকে রূপগঞ্জ তার মায়ের কাছে রেখেও এসেছিল, যেন স্বস্তি পেল না। বারবার সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টাও করে। তার ধারণা অ্যাবর্শন করার সিদ্ধান্ত নিয়েছিল বলে বাচ্চাটা এলো না। সে তার মা হতে পারবে না। তার বাচ্চা মারা যাওয়ার জন্য একমাত্র সেই দায়ী। সে সকল দিনগুলোর কথা ভাবতে শরীর কেঁপে ওঠে তার। এমন বিভৎস দিনগুলোর মাঝে এক ভালো সংবাদ এলো। নম্রতার বিয়ের দিনে দেওয়া ইন্টারভিউ কাজে লেগে গেল। ব্যাংকের চাকরি পেয়ে গেল। পোস্টিং হলো চট্টগ্রাম। হাত পা কাঁপছিল তার। হাঁপ ছেড়ে বাঁচলো অন্তু। নীরাকে এবার শহর থেকে নিয়ে বেরোবে সে। অন্তু নিজেই যেন বিষাক্ত লাগছিল এই শহরের বাতাস। এই শহর তার জন্য নয়। সেখান থেকে সে ব্যাংকে জব শুরু করলো। আর নীরা গেল এক প্রাইমারি স্কুলের চাকরি হয়ে। এই বিশাল ঝড়ঝাপটার মাঝে জীবনটা যেন জড়িয়ে গেল নতুন এক সুরে। নতুন সকল বিতৃষ্ণা পিছনে ফেলে নতুন স্বপ্নের দিকে পা বাড়িয়েছিল তারা। নিউ ইয়র্কে গ্রীষ্মকাল। শীতের জীর্ণতা কাটিয়ে সজীবলতায় গাছ জড়িয়েছে। বাড়ির আঙিনায় বারান্দা সেজে উঠেছে বাহারি ফুলে। রাস্তাঘাট উৎসব। যুবক যুবতীরার পদচরণ। সবারই ঠোঁটে এক উচ্ছ্বাস, সৌন্দর্য। গ্রীষ্মের শুরুতে মন মেজাজ প্রফুল্ল। রঞ্জন ভোরে দৌড়তে বের হচ্ছে। হাফ হাতা ছাই রঙের টি শার্ট পরেছে, সাথে স্পোর্ট শু। হে, গুড মর্নিং। মর্নিং। আর ইউ রেঞ্চেস চক্রবর্তী? It's Ranjan. Anyway, what's the matter? You have no letter from বাংলাদেশ? লেটার? অবাক হলো রঞ্জন। দেশ থেকে চিঠি পাঠানোর মতো মানুষ তো তার নেই। তাছাড়া এই যুগে চিঠি লিখতে কেউই বা বসবে? টেক্সট মেল ছাড়া তো হয়। আশ্চর্য। রঞ্জন হাত বাড়িয়ে নিল। ফর্মুলাটি শেষে মুখ ভর্তি হাসি উপহার দিল ভদ্রলোক। উৎফুল্ল হয়ে বলল, ওয়াও, হোয়াট এ বিউটিফুল ডে। এনজয় ইয়োরসেলফ। রঞ্জন ঠোঁট টেলে হাসলো। বিউটিফুল, হ্যাভ ফান। গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে চিঠিটা উল্টে দেখলো রঞ্জন। রেজিস্টার না করা চিঠি, প্রেরকের নাম ঠিকানা বিতত্তরে। রঞ্জন কাউচে বসে খাম খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো গুটি গুটি অক্ষরে লেখা নীল চিরকুট। রঞ্জন বিস্ময় ছুঁয়ে গেল। নীল চিরকুটের মানে কি? কেউ এত দূর থেকে চিঠি পাঠানোর ফয়সালা নিশ্চিত করবে না? রঞ্জন খুলে দেখল টিএসসি চা স্টলে বসে আছে সবাই। নাদিমের হাতে চিরচেনা গিটার। রঞ্জনের চোখে মুখে চেয়ে রইল। সাথে থাকা চিরকুট পরে হৃদস্পন্দন যেন থেমে গেল। উত্তেজনায় কেঁপে উঠল তার শরীর। ঘণ্টাখানেক ঠায় বসে লাফিয়ে উঠল সে। ফোন লাগালো দেশে তখন সন্ধ্যা নেমে গেছে। পূজা তখনও ধূপকাঠি জ্বালাচ্ছে। এমন সময় রঞ্জনের ফোন পেয়ে অবাক হলো। মায়ের সামনে থেকে সরে এসে
ফোন তুলে চেঁচিয়ে উঠল রঞ্জন, আই এম কামিং পূজা, আমি নেক্সট উইকে ফ্লাইট ধরছি। পূজা অবাক হলো, কিন্তু তুমি তো বললে আসবে না, একদম বিয়ে ডেট ফিক্স করে পরে আসবে। রঞ্জন উত্তর দিল না, বলল, আগে যা বলেছি ভুলে যাও সুইটহার্ট, আমি আসছি। সিদ্ধান্ত চেঞ্জ। পূজা উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিন্তু হঠাৎ করে কেন? তোমার কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে, কিছু হয়েছে রঞ্জন? না, কিছু হয়নি, আমার দুয়ারে নীল চিরকুটের আমন্ত্রণ এসেছে পূজা, আমি ঠিক থাকতে পারছি না, তোমাকে এই এক মুহূর্তে ঝাঁপে ধরে খেতে ইচ্ছে করছে আমার। আমি দেশে ফিরছি মানে ফিরছি। পূজা বিষময়ে কথা খুঁজে পেল না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেশে, এই আষাঢ়ি কান্না। বারান্দায় দাঁড়িয়ে পূজার শরীরে যেন মাখামাখি শীতল বৃষ্টিতে।